সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এরপর জানাবো দীপুমণি ও জয়ের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ, বলল ডিএমপি। আরও জানিয়ে দিব খালেদা জিয়াকে নিয়ে নির্মিত হবে মাদার অব ডেমোক্রেসি। এরপরেই জানাবো দেশে 1,500 ভাস্কর্য ও মোরাল ভাঙচুরের পেছনে কারা। তারপরেই জানাবো আমি তো ওনার বউ লাগি না, এমন মন্তব্যই করলেন ব্যারিস্টার সুমনের সহযোগী প্রিয়া জান্নাতুল। এরপরেই জানাবো চীন ফিলিপাইন জাহাজের সংঘর্ষ। আর সর্বশেষ জানিয়ে দিব ইতালির 2 সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ায় মামলা। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আইনানুগতভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো পর্যন্ত সরকারের কাজ প্রশংসনীয়। মঙ্গলবার 20 আগস্ট রাজধানীর শেরেবাংলার জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন 2 সদস্যকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির মহাসচিব। পরে তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি অঙ্গীকার রাখেনি ভারত। দেশটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশে যাতে আর মানবাধিকার লঙ্ঘিত না হয় সেই বিষয়ে কাজ করতে হবে। এছাড়া ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া বিমান ভ্রমণ করার মতো অবস্থায় আছে কিনা সেটা চিকিৎসকদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে। এদিকে দীপুমণি ও জয়ের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ, বলল ডিএমপি। হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। মঙ্গলবার 20 আগস্ট মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার 19 আগস্ট রাজধানীর বারিধারা ডিওএসএস থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত 8টার দিকে দীপুমণিকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ। পরে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। অন্যদিকে একই রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা মন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হলে দুজনকেই ডিএমপির মোহাম্মদপুর থানা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার 20 আগস্ট 10 দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে মোহাম্মদ থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। এর আগে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়। এদিকে খালেদা জিয়াকে নিয়ে নির্মিত হবে মাদার অফ ডেমোক্রেসি মুভি। সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের 2 বারের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে এমকে জামান। সিনেমার নাম রাখা হয়েছে মাদার অফ ডেমোক্রেসি। পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছে এই পরিচালক। সিনেমাটির প্রযোজনা করছেন আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। এরই মধ্যে পণ্ডলিপির কাজ সম্পন্ন হয়েছে, এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ। সামনের মাসের 25 সেপ্টেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। জামান বলেন, অনেকদিন ধরেই আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম, নানা তথ্য সংগ্রহ করেছি। আমরা খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে। যদিও কারা কারা সিনেমায় অভিনয় করবেন সেই বিষয়ে এখনই জানাননি তেমন কিছু। এ সময় তিনি বলেন, জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তিনি এও উল্লেখ করেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো আর যাকে তাকে দিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে। এদিকে দেশে 1,500 ভাস্কর্য ও মোরাল ভাঙচুরের পেছনে কারা। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাজধানী সহ সারা দেশে প্রায় 1,500 ভাস্কর্য, মোরাল ও স্মৃতিস্তম্ভ হামলা করে ভাঙচুর করা হয়েছে। এগুলোর কোনোটিতে আগুনও দেওয়া হয়েছে। হাতুড়ির আঘাতে ভাঙা হয়েছে, বেশিরভাগই মুক্তিযোদ্ধা কেন্দ্রিক। ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে হামলা ভাঙচুরের সময় ক্ষতিগ্রস্ত করা হয়েছে 2টি বঙ্গবন্ধুর মোরাল। রাজধানীর পলাশির মোড়ে ছিল ভাস্কর শামীম শিকদারের স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি। এখানে ছোট বড় 100-র উপরে পৃথক ভাস্কর্য ছিল, সবই ভাঙা হয়েছে। শিশু একাডেমি চত্বরে দুরন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। বিজয় সরণিতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুঞ্জয় ভাস্কর্যটি গুড়িয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে স্থাপিত থেমিসিসের ভাস্কর্যটি উপড়ে ফেলা হয়েছে 2 পর্বে। 7 আগস্ট উপড়ে ফেলা হয় এটি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে যেমন ময়মনসিংহ শশী লজের ভেনাসের মূর্তি, মেহেরপুরের মুজিবনগরের স্মৃতি কমপ্লেক্স সহ সেখানকার 5 শতাধিক পৃথক ভাস্কর্য, নরসিংদীতে তর্জনী, গাজীপুরের 7 বীর শ্রেষ্ঠ রিলিফ ভাস্কর্য, বিভিন্ন স্থানে ভাস্কর্য ভাঙা হয়।
গণবুদ্ধিজীবী সলিমুল্লাহ খান ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর তুলনা করা সঠিক নয়। এই সুযোগে মুক্তিযুদ্ধের বিরোধীরা অনেক কিছুই করতে পারে। সাবেক সরকারি ও বিশ্বব্যাংক কর্মকর্তা জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ৭৫ সালে ১৫ আগস্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলেও সে সময় বাড়িঘর স্থাপনায় হামলা হয়নি। দলমত নির্বিশেষে বাঙালি দ্বারা অর্জিত আমাদের এই স্বাধীনতাকে শেখ হাসিনা দলের একক অর্জন হিসেবে গুলিয়ে ফেলেছিলেন। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সবাই। একটি গোটা জাতির অর্জনকে আপনি নিজের বলে অপব্যবহার করতে পারেন না। ১৯৭৫ আর ২০২৪ সালে মানুষ এই বার্তাই দিতে চেয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বলা হয়েছে, এসব হামলা ভাঙচুর তাদের মূল আদর্শিক স্পিরিটের সাথে যায় না। তারা ফ্যাসিস্ট হটিয়েছে, নিজেরাও ফ্যাসিবাদী বিরোধী। একটি দুর্বৃত্ত চক্র এই কাজগুলো করেছে, এদেরও বিচারের আওতায় আনা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, এসব ভাস্কর্য, মুরাল ও স্মৃতিস্তম্ভ হামলা ভাঙচুর করা ঠিক হয়নি। তবে এগুলো আওয়ামী লীগের দলের সম্পত্তি মনে করা হতো, জাতির নয়। আওয়ামী লীগের এই মানসিকতা অনেককারজনক। আওয়ামী লীগই মানুষের প্রতি এই বার্তা তৈরিতে সাহায্য করেছিল যে এগুলো জাতীয় নয়, বরং তাদের দলের সম্পদ। এদিকে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবির মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছেড়ে পাড়ি জমিয়েছে বিদেশে, আবার কেউ কেউ আটক হয়েছেন। এদিকে খোঁজ পাওয়া যায়নি সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের। যদিও গতকাল একটি ভিডিও বার্তা দিয়েছেন সুমন, করেছেন আত্মপক্ষ সমর্থন। তবে তিনি কোথায় আছেন জানাননি। ব্যারিস্টার সুমনের সঙ্গে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। বর্তমানে কোথায় আছেন ব্যারিস্টার সুমন, এই প্রসঙ্গে এই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়। প্রিয়া জান্নাতুলের উত্তর, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন তা তিনি জানেন না। অভিনেত্রী আরো বলেন, আমি তো আর ওনার বউ না। তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান। তিনি বলেন, তার চেম্বারে অন্য যারা কাজ করেন তাদের সঙ্গেও যোগাযোগ করে দেখতে পারেন, কেননা তার সঙ্গে মাত্র ১.৫ বছর কাজ করেছি আমি। উল্লেখ্য যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪, চুনারঘাট এবং মাধবপুর আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময়ে নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি। এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী প্রিয়া জান্নাতুল। এদিকে চীন ফিলিপাইন জাহাজে সংঘর্ষ। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমা চীন ও ফিলিপাইন জাহাজের সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষটি সোমবার ভোর ৩টা ২৪ দিকে ঘটেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে দেশ দুটি। চীনের কোস্টগার্ড অভিযোগ করেছে, বিতর্কিত জলসীমা ফিলিপাইনের একটি জাহাজ চীনের সতর্কতা বারবার উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে চীনা জাহাজের সঙ্গে সংঘর্ষ ঘটিয়েছে। চীনের কোস্টগার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে চীনা জাহাজটি কোস্টগার্ডের জাহাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চীনের সামুদ্রিক নিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিলিপাইনের ওই জাহাজটি সাবিনা শোলের জলের দিকে প্রবেশের চেষ্টা করলেও তা আটকানো হয়। এরপর এটি সেকেন্ড থামাস শোলের কাছে চলে যায়। চীনা কোস্টগার্ডের মুখপাত্র গান ইউ অভিযোগ করেছেন, ফিলিপাইনের 2টি কোস্টগার্ড জাহাজ বেআইনিভাবে সাবিনা শোলের জলসীমায় প্রবেশ করেন। তিনি বলেছেন, ফিলিপাইন বারবার উস্কানি দিয়েছে এবং চীন ও ফিলিপাইনের মধ্যে অস্থায়ী চুক্তি লঙ্ঘন করেছে। ফিলিপাইনের কোস্টগার্ডের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। চীনের কোস্টগার্ড সতর্ক করে বলেছে, ফিলিপাইনকে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে, অন্যথায় তারা সব পরিণতির জন্য দায়ী থাকবে। বেইজিং তার প্রতিবেশীদের উপকূলের কাছাকাছি পানি দ্বীপসহ দক্ষিণ চীন সাগরে অধিকাংশ অংশ নিজের বলে দাবি করে। এর মাধ্যমে তারা একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে উপেক্ষা করে। ট্রাইব্যুনাল অনুসারে তাদের এই দাবির কোনো আইনি ভিত্তি নেই। চীন পানিতে টহল দিতে জাহাজ মোতায়েন করে এবং তার অবস্থানকে শক্তিশালী করতে কৃত্রিম দ্বীপ ও সামরিক স্থাপনা তৈরি করেছে। এই নৌপথে বার্ষিক $3 ট্রিলিয়ন নৌ বাণিজ্য হয়ে থাকে, যেখানে ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের মালিকরাও রয়েছে। আর 2016 সালে স্থায়ী সালিসি আদালত জানিয়েছে, চীনের দাবির কোনো ভিত্তি নেই। এদিকে ম্যানিলা ও বেইজিং এর মধ্যে সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে জলসীমায় বেশ কয়েকটি ঘটনার জন্য বিপর্যস্ত হয়েছে, যার মধ্যে ফিলিপাইন ও চীনা নৌকাগুলোর মধ্যে দুটি সংঘর্ষ রয়েছে। এছাড়া দেশগুলো একে অপরকে দোষারোপ করছে। এদিকে ইতালির 2 সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ায় মামলা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সুজ্জা শহরে ঢুকে কাজ করায় ইতালির 2 সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB। তাদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত সপ্তাহে রাশিয়ার সুজ্জা শহরের নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন। ইতালির রাই টিভির সাংবাদিক
স্টোফেনিয়া বাতিস্তিনি ও ক্যামেরাম্যান সিমন ক্রাইনি সহ 4 জন ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গী হয়ে প্রথম বিদেশি গণমাধ্যম হিসেবে সুজ্জা শহর থেকে খবর পরিবেশন করেছেন। এই ঘটনায় শুক্রবার মস্কোতে ইতালির রাষ্ট্রদূত সেসিলিয়া পিচ্চিনকে ডেকে এর প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। এই সময় রাষ্ট্রদূত মস্কোকে জানান, রাই টিভির সাংবাদিকরা স্বাধীনভাবে ও নিজস্ব সিদ্ধান্তে কাজ করছে না। রোববার সন্ধ্যায় ওই 2 সাংবাদিকের ইতালি ফেরার কথা। এদিকে রাই টিভি ইউনিয়ন ও ইতালির জাতীয় প্রেস ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে বলেছে, সাংবাদিকতা অপরাধ নয়। মস্কো কর্তৃপক্ষের ওই 2 সাংবাদিককে বিচারের আওতায় আনার বিষয়টি গ্রহণযোগ্য নয় এবং আগে থেকে অনুমোদন নিয়ে সাংবাদিকতা করা যায় না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।